1798 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন লর্ড ওয়েলেসলি। সমকালীন ভারতবর্ষে একদিকে ছিল সুরাট, মারাঠা, হায়দ্রাবাদ, তাঞ্জোর ও মহীশূরের মতো বেশ কিছু দেশীয় রাজ্য। অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ এলাকাসমূহ। ওয়েলেসলির 7 বছরের শাসনকালের প্রথম থেকেই তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণে সচেষ্ট ছিলেন। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তাই তার শাসনকালকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নবযুগের সূচনা বলেছেন। পাশ্চাত্য সংস্কৃতির শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ওয়েলেসলি উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্ব নিরঙ্কুশ করবার জন্য যে সকল সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স। আজকের ক্লাসে আমরা এই অধীনতামূলক মিত্রতা নীতি নিয়েই ডিটেলে ডিসকাস করব। বাণিজ্য ও ঔপনিবেশিক আধিপত্যের প্রশ্নে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড ও ফ্রান্স চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। 1763 খ্রিস্টাব্দে ভারতে তৃতীয় কর্ণাটকের যুদ্ধে পরাজিত হলেও ফরাসি শক্তি এদেশের বিভিন্ন দেশীয় শাসকদের উপর নির্ভর করে নিজেদের প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট ছিল। এই পরিস্থিতিতে নগ্ন সাম্রাজ্যবাদী বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন অধীনতামূলক মিত্রতা নীতি, যা বশ্যতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স নামেও পরিচিত। কিন্তু জানো কি, ওয়েলেসলি কিন্তু এর প্রকৃত উদ্ভাবক ছিলেন না। লর্ড ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের যে চুক্তি স্বাক্ষর করেন তাতেই এই নীতির বীজ খুঁজে পাওয়া যায়। ওয়ারেন হেস্টিংস এবং কর্নওয়ালিসও ভারতীয় রাজাদের সঙ্গে এই ধরনের শর্তে কিছু চুক্তি স্বাক্ষর করেছিলেন, তবে ব্যাপকভাবে এর প্রথম প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। এইখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ডুপ্লেকে অধীনতামূলক মিত্রতা নীতির পথিকৃৎ বলা হয়। এবার আসা যাক অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তনের কারণ প্রসঙ্গে। আসলে লর্ড ওয়েলেসলি যখন বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন তখন এদেশের অভ্যন্তরীণ
ও বৈদেশিক নানা শক্তি ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করার জন্য সচেষ্ট ছিল। তাই ওয়েলেসলি মূলত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানো ও সুশাসন প্রবর্তন করার লক্ষ্যে এই নীতি প্রবর্তন করেন। তাছাড়া শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ডের শিল্প কারখানাগুলির জন্য ভারত থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও ভারত থেকে ফরাসি প্রভাব চিরতরে দূর করাও ছিল তার অন্যান্য উদ্দেশ্যসমূহ। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন তো হলো, এবার জেনে নেওয়ার পালা এই নীতির শর্তগুলি কি কি ছিল। দেখো, ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলে দেশীয় রাজ্যগুলিকে বেশ কিছু শর্ত মেনে চলতে হতো। যেমন, দেশীয় রাজ্যের সঙ্গে সম্পর্ক। শর্তানুযায়ী ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া চুক্তিবদ্ধ দেশীয় রাজ্যের রাজারা অন্য কোনো রাজ্যের রাজার সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারবেন না ও কূটনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হতেও পারবেন না। এমনকি পারবেন না যুদ্ধ ঘোষণা করতেও। অর্থাৎ দেশীয় রাজ্যগুলির বিদেশ নীতি কোম্পানির নির্দেশ মতোই পরিচালিত হবে। দ্বিতীয় শর্তটি হল ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ। এক্ষেত্রে চুক্তিবদ্ধ দেশীয় রাজার দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবেন। ইংরেজ রেসিডেন্টের অনুমতি ছাড়া চুক্তিবদ্ধ রাজারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবেন না। আসা যাক পরের শর্তে। এই চুক্তি বলে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির মধ্যে বিরোধ বাঁধলে কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অতএব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শ্রেষ্ঠ শক্তি হিসেবে দেশীয় রাজ্যগুলি মেনে নিতে বাধ্য থাকবে। এর পরের শর্তটি হল নিরাপত্তার দায়িত্ব। সাবসিডারি অ্যালায়েন্সে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির সকল দায়ভার ছিল কোম্পানির উপর। বলা হয়, তৃতীয় কোনো শক্তির হাত থেকে কোম্পানি দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করবে, আর এজন্য সংশ্লিষ্ট দেশীয় রাজ্যের রাজারা নিজ নিজ রাজ্যে একদল ইংরেজ সৈন্য নিয়োগ করবেন। তবে মজার ব্যাপার কি জানো, ওই ইংরেজ বাহিনীর খরচ কিন্তু বহন করতে হতো সংশ্লিষ্ট রাজ্যকে। প্রয়োজনে রাজ্যের একাংশ কোম্পানিকে ছেড়েও দিতে হতো। এছাড়া ব্রিটিশ ব্যতীত অন্য কোনো ইউরোপীয় কর্মচারী নিয়োগেও ছিল নিষেধাজ্ঞা। বস্তুত অধীনতামূলক মিত্রতা নীতিতে যে সকল রাজ্য আবদ্ধ হবে তারা ব্রিটিশ ব্যতীত অন্য কোনো ইউরোপীয়কে কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারবে না। এমনকি পুরাতন কোনো অব্রিটিশ অথচ ইউরোপীয় কর্মচারী থাকলে তাকেও বরখাস্ত করতে হবে। এবার জানবো
ভারতীয় কোন কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? হরদার যুদ্ধে মারাঠাদের হাতে পরাজিত ও লাঞ্ছিত হায়দ্রাবাদের নিজাম ভীত হয়ে 1798 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই অপমানজনক নীতি গ্রহণ করেন এবং তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরস্থ এলাকা ইংরেজদের হাতে সমর্পণ করেন। নিজামের পদচিহ্ন অনুসরণ করে একে একে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক ইত্যাদি রাজ্য এই চুক্তিতে আবদ্ধ হয়। আফগানিস্তানের অধিপতি জামান শাহের ভারত আক্রমণের পরিপ্রেক্ষিতে লর্ড ওয়েলেসলি 1801 খ্রিস্টাব্দে অযোধ্যাকে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ করেন এবং দোয়াব অঞ্চলের কিয়দংশ গ্রাস করেন। আবার মারাঠা পেশওয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষর করে এই চুক্তি মেনে নিলে অন্যান্য মারাঠা সামন্তদের সঙ্গে ইংরেজদের শুরু হয় দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, যার পরবর্তীতে সিন্ধিয়া, ভোঁসলে ও হোলকারও এই চুক্তি গ্রহণ করেন। বলা যেতে পারে 1823 খ্রিস্টাব্দের মধ্যেই মালব, বুন্দেলখণ্ড, উদয়পুর, যোধপুর, জয়পুর সহ অন্যান্য ক্ষুদ্র রাজপুত রাজ্যগুলিও অধীনতামূলক মিত্রতা চুক্তি মেনে নেয়। এ প্রসঙ্গে তোমাদের যে তথ্যটা না দিলেই নয় তা হলো ভারতীয় দেশীয় রাজাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন মহীশূরের টিপু সুলতান। তিনি ওয়েলেসলির এই জঘন্য চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যার পরিণতিতে সংঘটিত হয়েছিল চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে বীরের মতো লড়াই করে মৃত্যুবরণ করেন টিপু সুলতান। আলোচনার একদম শেষে এসে আমরা চোখ রাখব অধীনতামূলক মিত্রতা নীতির ফলাফল সম্পর্কে। এই চুক্তিতে স্বাক্ষর করে ভারতীয় রাজারা সব রকম স্বাধীনতা ও অধিকার হারিয়ে ইংরেজদের আজ্ঞাবাহী দাসে পরিণত হন। এমনকি রাজ্যগুলির অর্থনীতিও ভেঙে পড়ে। ফলে জনগণের দুঃখ দুর্দশা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে আবার এই নীতি ইংরেজদের পক্ষে ছিল অত্যন্ত লাভজনক। ইংরেজরা কোনো অর্থ ব্যয় না করেই বিশাল সেনাবাহিনী পোষণ করার সুযোগ পেয়েছিল। ফলে ইংরেজদের সামরিক শক্তি যেমন প্রভূত বৃদ্ধি পায়, তেমনি ভারতের সার্বভৌম শক্তি হিসেবে ইংরেজদের উত্থানের পথও হয়ে যায় অনেকটাই মসৃণ।